সিলেট, সুনামগঞ্জ সহ ৩ জেলায় ৪৬ জনকে বিএসএফের পুশিন। লালমনিরহাটে পতাকা বৈঠকের আহ্বান বিজিবির। চেয়ারম্যানের অপসারণ দাবিতে দ্বিতীয় দিনের মতো এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কলমবিরতি। শুল্কায়ন প্রক্রিয়া ব্যাহত। জামালপুরে সমিতির কাছ থেকে জামানত ফেরত পেতে উপজেলা পরিষদের তালা। ৩৫,০০০ গ্রাহকের হাজার কোটি টাকা গায়েব। দেশের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ দুর্নীতিতে অতিষ্ঠ সেবাগ্রহীতারা। বাড়তি টাকা ছাড়া হয় না কোনো কাজ। এবং খুলনায় পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজে ধীরগতি। ২ দফা মেয়াদ বাড়িয়ে কাজ হয়েছে মাত্র ৫০%। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশের ৩ সীমান্ত দিয়ে আরও ৪৬ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের আটকের পর পরিচয় নিশ্চিতে কাজ করছে বিজিবি জানায়, ভোরে সিলেটের জৈন্তাপুরের মিনাটিলা সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশিনের পর আটক করে বিজিবি। অন্যদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ২০ জনকে পুশিন করে বিএসএফ। আটকের পর তারা বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় নিশ্চিতের পর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। এদিকে ভোরে লালমনিরহাটের পাটগ্রামের হোসনাবাদ সীমান্ত এলাকায় ৫ নারী শিশুসহ ৭ জনকে পুশিন করে বিএসএফ। বিচ্ছিন্নভাবে বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশ অংশে প্রবেশের পর স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। এ নিয়ে আরো জানাতে সিলেট ও লালমনিরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাব সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, যাদেরকে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে তাদের পরিচয় সম্পর্কে বিজিবি কিছু জানতে পেরেছে কিনা? দেখুন, মূলত ঘটনাটি কিন্তু আজকে ভোরের, এবং বিজিবি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে আজকে ভোর ৫টা থেকে সকাল ৬টার মধ্যেই কিন্তু তাদেরকে পুশিন করা হয়। এবং আপনি জানেন যে সিলেটের জৈন্তাপুর উপজেলার যে মিনাটিলা সীমান্ত রয়েছে সেদিক দিয়ে ১৯ জন, পাশাপাশি সিলেটের ছাতক উপজেলা যেটি রয়েছে সুনামগঞ্জের, সেই ছাতক উপজেলার আরেকটি সীমান্ত এলাকা দিয়ে কিন্তু আরও ২০ জনকে পুশিন করা হয়। এই মোট ৩৯ জনকে কিন্তু বিএসএফ আজকে পুশিন করেছে। এবং এই যে পুশিন কার্যক্রম যেভাবে চলছে, এতে করে কিন্তু আসলে সীমান্তবর্তী যে এলাকার লোকজন রয়েছেন তারা অনেকটাই উদ্বিগ্ন। এবং এক্ষেত্রে বিজিবির সাথে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি জানিয়েছেন, যাদেরকে আটক করা হয়েছে কিংবা যাদেরকে বিএসএফ পুশিন করেছে তাদের তালিকা তৈরি করা হয়েছে। পাশাপাশি তাদের স্বজনদের সাথে যোগাযোগ করে তাদের নাম ঠিকানা সেগুলো লিপিবদ্ধ করার চেষ্টা চালানো হচ্ছে, এবং তাদেরকে সংশ্লিষ্ট যে থানাগুলো রয়েছে সেখানে হস্তান্তরের কার্যক্রমও কিন্তু এই মুহূর্তে পরিচালিত হচ্ছে। এবং বিজিবি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, এই ৩৯ জনের মধ্যে কিন্তু প্রায় ৩৮ জন তারা কুড়িগ্রাম যে জেলাটি রয়েছে সেই জেলার, এবং একজন হচ্ছে পাবনা জেলার বাসিন্দা। পাশাপাশি বিজিবি আরেকটি বিষয় বলছে যে আসলে এই যে পুশিন কার্যক্রম সেগুলো কিন্তু প্রতিহত করতে গিয়ে তারা কিন্তু নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। সেক্ষেত্রে তাদের যে নিয়মিত আভিযানিক যে টহল দলগুলো রয়েছে সেগুলো তাদের নজরদারি বৃদ্ধি করেছে। এর বাইরেও তারা কিন্তু আসলে তাদের যে অত্যাধুনিক সরঞ্জামগুলো রয়েছে, গাড়িগুলো রয়েছে, সেগুলো দিয়েও তারা তাদের যে নজরদারি কার্যক্রম সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে বলে তারা জানিয়েছে। এরপরেও আসলে কিন্তু এই ধরনের পুশিন কার্যক্রম ঠেকানো যাচ্ছে না। এক্ষেত্রে আসলে সংশ্লিষ্ট নাগরিক সমাজের প্রতিনিধি যারা রয়েছেন কিংবা যারা নিরাপত্তা বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে এক্ষেত্রে মূলত আসলে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে আসলে কোনো ধরনের বৈঠক কিংবা সরকারের কূটনৈতিক পর্যায়ের কোনো ধরনের বৈঠক, এই ধরনের বৈঠকে আয়োজন করার প্রয়োজন বলে তারা মনে করছেন। এবং তারা বলছেন তা না হলে এইভাবে আসলে প্রতিনিয়ত সিলেটের বিভিন্ন সীমান্তে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুশিনের ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। তো এক্ষেত্রে মূলত আসলে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন যে নাগরিক সমাজের প্রতিনিধি যারা রয়েছেন, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার লোকজন বলছেন যে প্রায়ই হচ্ছে এভাবে
বিএসএফ কর্তৃক কিন্তু এইভাবে পুশিনের ঘটনাগুলো ঘটছে এবং তারা প্রতিহত করতে গেলে সেক্ষেত্রে বিজিবি সদস্যরাও তাদের সাথে এগিয়ে আসেন, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন। তবে সেটি আসলে একমাত্র পদক্ষেপ নয় এবং এক্ষেত্রে এটি বলছেন তারা একেবারেই অপ্রতুল পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে মূলত তারা চাচ্ছেন যে সরকারের যে উঁচু পর্যায়ের যে বৈঠকগুলো বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক কিংবা কূটনৈতিক পর্যায়ের বৈঠক সেগুলোর উপর কিন্তু তারা গুরুত্ব আরোপ করেছেন এবং আমরা দেখেছি যে আসলে এই ধরনের ঘটনা ঘটার পর আসলে বিজিবির যারা কর্তৃপক্ষ রয়েছে তারা তাদের যে নজরদারিগুলো সেগুলো বৃদ্ধি করার চেষ্টা করে। তবে কিছুদিন নজরদারি থাকার পরেও আসলে পরবর্তীতে দেখা যায় যে একই ঘটনার কিন্তু বারবার আবার পুনরাবৃত্তি হচ্ছে এবং বিজিবির কাছে রানা আপনি সাথেই থাকুন। আমরা একটু লালমনিরহাটে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, আমরা সিলেটের পরিস্থিতি জানছিলাম আমাদের সহকর্মীর কাছে। লালমনিরহাটে যাদেরকে পুশিন করা হয়েছে তাদের পরিচয় সম্পর্কে বিজিবি কিছু জানাতে পেরেছে কিনা এবং সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? জি দেখুন, আজ ভোরে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের বাউরা হোসনাবাদ এলাকায় কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে 7 জনকে পুশিন করা হয়। 7 জনকে পুশিন করার পর এরা ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার পর স্থানীয়দের সন্দেহ হয় তাদের ভাষাগত পরিবর্তন, তারা হিন্দি বলছিলেন, তারা একটি মসজিদে আশ্রয় নিয়েছিলেন। তারপর তাদেরকে যখন জানতে পারে যে তাদেরকে পুশিন করা হয়, বিষয়টি কিন্তু বিজিবিকে জানানোর পর নবীনগর ক্যাম্পের সদস্য যারা ছিলেন তারা কিন্তু তাদেরকে আটক করে একটি বিদ্যালয়ে নিয়ে যায়। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত তারা সেই বিদ্যালয়ে পুলিশ এবং বিজিবির হেফাজতে রয়েছেন। আমরা প্রশাসনের সাথে কথা বলে যেমনটি জেনেছি, প্রশাসন বলছেন যে তাদের এই এখন পর্যন্ত খুলনার দৌলতপুর উপজেলার খালিশপুর এলাকায় তাদের বাড়ি বলে জানা গেছে। তবে তারা গত 30 বছর আগে কিন্তু ভারতের দিল্লিতে গিয়েছিলেন সেখানে কর্মসংস্থানের জন্য। সেখানে কর্মসংস্থানের পাশাপাশি তারা কিন্তু সেখানকার নাগরিকও হয়েছেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো সবশেষ ভারতীয় পুলিশ কিন্তু গত কিছুদিন আগে তাদেরকে ধরে রাখে এবং আজকে ভোরে কিন্তু লালমনিরহাটের যে পাটগ্রাম সীমান্ত দিয়ে তাদেরকে পুশিন করে। পুশিন করার পর কিন্তু বিজিবি আটক করার পর এই বিষয়ে তাদের যে খালিশপুরের বাসা আছে, বাড়ি আছে, সেখানে স্থানীয়দের সাথে স্থানীয় যে জনপ্রতিনিধি আছেন তাদের সাথে কথা বলেছেন এবং তারা তাদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করেছেন এবং তারা আমরা প্রশাসনের সূত্রে যেমনটি জেনেছি যে তারা ইতোমধ্যে আত্মীয় স্বজন সেখান থেকে রওনা করেছেন লালমনিরহাটের উদ্দেশ্যে। লালমনিরহাটের উদ্দেশ্যে এখানে এসে তাদেরকে যদি পরিচয় শনাক্ত করেন পরবর্তীতে কিন্তু আইনি পদক্ষেপ নিবে। আপনি আরেকটা কথা বলছেন যে লালমনিরহাটের সীমান্তের পরিস্থিতি, আসলে পুশিন দীর্ঘ কিছুদিন থেকে কিন্তু লালমনিরহাটে পুশিন বেড়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে জোরালো ভাবে পুশিন করা হয়। আমাদের লালমনিরহাটের যে 15 বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম তার সাথে কথা বলেছে, তিনি কিন্তু বিএসএফ কে কড়া প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশের নাগরিক যদি হয়, বৈধ নাগরিক হয়, তাদেরকে বৈধ পথে বাংলাদেশে প্রবেশ করানোর জন্য কিন্তু অনুরোধ জানিয়েছেন বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে। তবে বিএসএফ এই কথাটি কখনোই মানছেন না। তারা রাতের আধারে ঝড় বৃষ্টির সময় এবং তাদের যে সীমান্ত যে লাইট আছে সেটি বন্ধ করে কিন্তু পুশিন করেন। বর্তমান সীমান্ত পরিস্থিতি বিজিবির পক্ষ থেকে কড়া নিরাপত্তা, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আছে। এই ছিল লালমনিরহাটের সর্বশেষ পরিস্থিতি। সিলেট এবং লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। সকাল 9টা থেকে সব কর, শুল্ক এবং ভ্যাট অফিসে এ কর্মসূচি শুরু হয়। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কলম বিরতি ও অবস্থান কর্মসূচিতে যোগ দেন কর্মকর্তারা। আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি কার্যক্রম ছাড়া সব ধরনের কাজ বন্ধ রেখেছেন তারা। সংস্কার ঐক্য পরিষদ জানায়, প্রতিহিংসামূলক সব বদলি আদেশ বাতিল না করা হলে 25 ও 26 জুন কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কলম বিরতি অবস্থান কর্মসূচি চলবে। এর মধ্যে দাবি মানা না হলে 28 জুন থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত সব বিভাগে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন এনবিআর কর্মীরা। আন্দোলনের যারা নানা সময়ে নানাভাবে বাধা প্রদান করেছে, নানা ধরনের বিপত্তি তৈরি করেছে, এই ধরনের লোকদেরকে অন্তর্ভুক্ত করে এই কমিটি করা হয়েছে। সুতরাং এই কমিটি আসলে বাতিল করতে হবে। বাতিল করার পরে আমরা এর পরবর্তীতে কি করব সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করব সবাই মিলে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও 6 দফা দাবিতে চট্টগ্রাম কাস্টমস কার্যালয়ে কলম বিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কারের জন্য ঐক্য পরিষদের ডাকা কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।
সকাল 9টা থেকে শুরু করে দ্বিতীয় দিনের কলমবিরতি চলে। এর জেরে সকাল থেকে বন্ধ ছিল কাস্টমস হাউসের সব ধরনের কার্যক্রম। স্বাভাবিক সময়ের তুলনায় অনেকটাই নিরিবিলি ছিল কাস্টমস এলাকা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর 2টা পর্যন্ত চলে কর্মসূচি। এদিকে সংশ্লিষ্টরা বলেছেন, এই কলমবিরতির কারণে শুল্কায়ন প্রক্রিয়া যথাসময়ে শেষ করতে পারছেন না তারা। সাধারণত তাদের কর্মকাণ্ডগুলো খুব সীমিত পর্যায়ে নিয়ে আসে। অনেক অফিসাররা তখন সেখানে থাকে না, যার কারণে কাজের গতিটা অনেকটা স্থবির হয়ে যায়। জামালপুরের মাদারগঞ্জে আমানতের টাকা ফেরতের দাবিতে উপজেলা পরিষদে তালা দিয়েছে সমবায় সমিতির গ্রাহকরা। সকাল থেকে উপজেলা প্রশাসনের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, গত 3 বছর ধরে গ্রাহকদের মূলধন ফেরত দিচ্ছে না সমিতির কর্মকর্তারা। মাদারগঞ্জে 23টি সমবায় সমিতির 35,000 গ্রাহকের প্রায় 1000 কোটি টাকা আমানত নিয়ে গা ঢাকা দিয়েছে তারা। বিভিন্নভাবে আন্দোলন করেও কোনো সুরাহা পায়নি গ্রাহকরা, তাই বাধ্য হয়ে উপজেলা পরিষদের তালা দিয়েছেন তারা। টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। ইউনিয়ন ভূমি অফিস নিয়ে অভিযোগের শেষ নেই সেবাগ্রহীতাদের। টাকা ছাড়া এসব অফিসে কাজ হয় না সহজে। নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা গুনতে হয় সেবাগ্রহীতাদের। বাড়তি টাকা না দিলে ঘুরতে হয় দিনের পর দিন। প্রান্তিক পর্যায়ে ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে নাটোরে আছে 45টি ইউনিয়ন ভূমি অফিস, কিন্তু সেবাগ্রহীতাদের বিস্তার অভিযোগ এসব অফিস নিয়ে। কিন্তু আমরা যখন এই কাগজ নিয়ে যাচ্ছি বলছে তোমাদের বিগত সময়ের খাজনা পরিশোধ নাই। যদি বিগত সময়ের খাজনা আমরা পরিশোধ না করে থাকি, তো আমাদের হাল খাজনা কিভাবে পরিশোধ হয়? কাজের জন্য যদি যাই, টাকা ছাড়া ভূমি অফিসের কেউ কথা বলে না। অনলাইনে আবেদনের পর ডিসিআরের জন্য 1100 টাকা দিলে জমি খারিজ হয়ে যাওয়ার কথা, কিন্তু লক্ষ্মীপুরের এই ইউনিয়ন ভূমি অফিসে দালাল সহ ধাপে ধাপে টেবিল পর্যন্ত প্রতি খারিজে 5000 থেকে শুরু করে আরও বড় অঙ্কের টাকা খরচ করতে হয় সেবাগ্রহীতাদের। যদিও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ভূমি কর্মকর্তা। সাধারণ পাবলিক যেটা বুঝে খাজনা হিসাবে বুঝে আর কি, তা আমরা খাজনাই বলি আর কি। এই জন্য তো পাবলিক তো ওই যে অনলাইনে দিচ্ছে, এবং আমাদের তো এখন খাজনার এখন সিস্টেম নাই, নামজারিটাও অনলাইনে হচ্ছে আর কি। টাঙ্গাইলে সার্ভার জটিলতার অজুহাতে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ ভূমি অফিসের কর্মীদের বিরুদ্ধে। অনলাইনে আবেদন করার পরেও ঘোরানো হয় দিনের পর দিন। গরিব মানুষ, আমরা তো এত টাকা দিলে তো কাম হবে না। নামপত্তনের সরকারি ফি 1150 টাকা। অথচ যশোরের পাঁচবাড়িয়া ভূমি অফিসের নায়েব শাহাদাত হোসেনের বিরুদ্ধে অভিযোগ 8000 টাকা নেয়ার। তবে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি তিনি। একটা কাগজ তুলতে সরকারি খরচ লাগে 500-700, সেই টাকা নেই 3000-4000, যেমন নামপত্র 1100-1200 টাকা লাগতো, সেই জায়গায় 3000 টাকারও বেশি লাগতেছে। তারপরে ঘুরতে আমরা সে হয়রান হয়ে যাচ্ছি। সেবাগ্রহীতারা বলছেন, নামপত্তন, খাজনা প্রদান সহ সব কাজেই ভূমি অফিসের কর্মীদের কাছে হয়রানির শিকার তারা। অনেকটা প্রকাশ্যেই এসব অনিয়ম হলেও নেই প্রতিকার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে টাঙ্গাইল ও কুষ্টিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে টাঙ্গাইলে সার্ভার জটিলতার কথা বলা হচ্ছে, এ বিষয়ে স্থানীয় ভূমি অফিস কি বলছে? আমি এখন আছি ঘারিন্দা ইউনিয়ন ভূমি অফিসে। এখানে কিছুক্ষণ আগে কথা বলেছি এখানে যারা কাজ করছেন তাদের সাথে, যে সার্ভার জটিলতা কমেছে কিনা। তারা বলছে এখনো সার্ভার জটিলতা থেকে তারা বের হতে পারেনি। আর এই যে সার্ভার জটিলতার কারণ, যে গ্রাহকরা অনলাইনে আবেদন করতে পারছে না, এখান থেকে ভোগান্তিটা শুরু হচ্ছে। তারপরে তারা বিভিন্ন জায়গায় ঘুরছে এবং ঘোরার এক পর্যায়ে তারা দালালের খপ্পরে পড়ছে। এবং এই ভূমি অফিসে যারা কাজ করে তাদের মাঝে অনেকেই ভালো চরিত্রের নয়, তারা অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত। এই সব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের সাথে এই দালালদের সখ্যতা রয়েছে। এই দালালদের মাধ্যমে এই যারা সেবা নিতে আসে তাদের মাধ্যমে একটি সংযোগ স্থাপন হয়, তারপরে তারা টাকা লেনদেন করে এই কাজগুলি করতে হয়। অধিকাংশ ক্ষেত্রে জেলার যেসব ভূমি অফিস রয়েছে, 2-1টি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে মানুষকে বাড়তি টাকা গুনতে হয়। সরকারি যে ফি রয়েছে তার 3-4 গুণ, 5 গুণ, কোনো ক্ষেত্রে 10-15 গুণ বেশি টাকা দিয়েও তাদেরকে সেবা নিতে হয়। শুধু যে এই মিউটেশন করার ফিটার ক্ষেত্রে তা না, ভূমি অফিসে যে কোনো কাজ করতে আসলেই তাদেরকে এই বাড়তি টাকা দিতে হয়। এবং এই টাকা তারা না দিলে কাগজপত্রের বিভিন্ন ভুল ত্রুটি ধরে তাদেরকে দিনের পর দিন ঘোরায়।
তবে আশ্চর্যের কথা হচ্ছে মানুষ যেভাবে দিনের পর দিন ঘোরে এবং অতিরিক্ত অনেক টাকা দেয়, তারপরেও ক্যামেরার সামনে তারা কথা বলতে চায় না। তারা চিন্তা করে বা তারা মনে করে বা তাদের বিশ্বাস যে যদি গণমাধ্যমে তারা যদি সাক্ষাৎকারগুলি দেয় তাহলে তাদের কাজ আরও বিলম্বিত হবে বা তাদের কাজটাই হবে না, সেক্ষেত্রে জটিলতা বাড়বে। এই শঙ্কা থেকেও কিন্তু অনেকেই বক্তব্য দেন। তবে দু একজন তারপরে কথা বলে, তারা যেটা বলছে যে মিউটেশন করতে, নাম খারিজ করতে 5, 6, 7 হাজার টাকা দিতে হয়, কেউ 8-10 হাজার টাকাও খরচ করেছে, তারপরেও তাদেরকে দিনের পর দিনে ঘুরতে হয়। সার্ভার জটিলতা কথা বলে তারা প্রথমে অফিস থেকে প্রতারিত হয় বা তাদেরকে ভোগান্তি শুরু হয় এবং দিন শেষে টাকা দিয়ে সেই জটিলতা নিরসন করতে হয়। এক কথায় বলা যায় যে ভূমি অফিসে যেসব মানুষ সেবা নিতে আসে তাদের অধিকাংশকেই 2-1টি ব্যতিক্রম ঘটনা ছাড়া সকলকেই টাকা দিয়ে কাজ করতে হয়। মামুন, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই কুষ্টিয়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী মিলনুল্লাহ। মিলন, আমরা টাঙ্গাইলের পরিস্থিতি শুনছিলাম। কুষ্টিয়ায় ইউনিয়ন ভূমি অফিসে নানাবিধ অনিয়মের অভিযোগ আছে, এ নিয়ে ভূমি কর্মকর্তারা কি বলছেন? আসলে আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি, কুষ্টিয়ায় 63টা ইউনিয়নের 63টি ভূমি অফিস এবং এছাড়াও 4টি পৌরসভা আছে। সেই পৌরসভায় আলাদা আলাদা ভূমি অফিস আছে এবং উপজেলা ভূমি অফিস আছে। এখানে একেবারে অনিয়মে জরাজীর্ণ যেমন অভিযোগ আছে, তেমনই কিন্তু ভালো সেবারও অভিযোগ আছে। আমি যদি একটু বলি যে মিরপুর উপজেলা যে ভূমি অফিস আছে সেখানে কিন্তু নতুন কর্মকর্তা আসার পর থেকে কিন্তু সেখানে সেবার মান বেড়েছে সেখানকার চেহারা। কিন্তু তার অপোজিট যদি আমরা দেখি যে অন্যান্য ইউনিয়ন পর্যায়ে যেসব ভূমি অফিস আছে সেখানে কিন্তু আসলে সীমাহীন দুর্নীতি হয়। সেখানে কোনো কাজে একটু সামান্য জটিলতা হলেই সেখানে কিন্তু যারা সেবা গ্রহীতা তাদেরকে এক প্রকার জিম্মি করেই কিন্তু এখানকার যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা কিন্তু অতিরিক্ত টাকা আদায় করে। যদি অতিরিক্ত টাকা দেওয়া যায় তাহলে আসলে কোনো এখানে সমস্যা না। আর যদি এই সিন্ডিকেট বা দালাল বা এদের যে চেন অফ লাইন আছে এর মাধ্যমে যদি না যাওয়া যায় তাহলে পরেই কিন্তু এই সেবা গ্রহীতারা বিভিন্নভাবে ভোগান্তির শিকার হয়। বিশেষ করে যা এই নামপত্র, নাম খারিজ বা এই বিষয়গুলোতে যারা একটু কম বোঝে, গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ, তাদের কিন্তু ভোগান্তির শেষ থাকে না। আর এইসব বিষয়ে আসলে তারা কথা বলতে চান না, এই কারণে যে তারা নিতান্তই সাদাসিধে মানুষ, গ্রামের অশিক্ষিত মানুষ, যার কারণে তারা কিন্তু ঝামেলা এড়িয়ে চলার কারণে কিন্তু তারা ক্যামেরার সামনে কথা বলতে চায় না বা প্রতিবাদ করতে চায় না, এইভাবে চলতেই থাকে। তো আসলে এই যে অনিয়ম বা ভূমি অফিসে মানুষের ভোগান্তি, এটা কিন্তু নিত্য নৈমিত্তিক ব্যাপার এবং এইসব বিষয়ে যখন আমরা কর্মকর্তাদের সাথে কথা বলি তখন তারা সেই গদবাঁধা কথা বলে যে আসলে লিখিত অভিযোগ বা নির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আসলে ঝামেলার ভয়ে কিন্তু সাধারণ মানুষ যারা, তারা কিন্তু এই নির্দিষ্ট অভিযোগটি করে না এবং এই সুনির্দিষ্টভাবে এই অভিযোগটি কোথায় করতে হবে সেটাও কিন্তু সাধারণ মানুষ জানে না। যার কারণে কিন্তু এই যে অনিয়ম এবং এই যে টাকার যে বাণিজ্য, এটা কিন্তু চলমানই আছে এবং এটা রোধ করার জন্য কেউ নাই। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে ভূমি অফিস নিয়ে সর্বশেষ সংখ্যা। টাঙ্গাইল এবং কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। খুলনায় পূর্ণাঙ্গ ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজে নেই গতি। প্রকল্পের কাজ হয়েছে মাত্র 50 থেকে 55%। দ্বিতীয় মেয়াদ শেষ হতে বাকি 5 মাস। এদিকে কাজের ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করেছে নাগরিক নেতৃবৃন্দ। আর চিকিৎসকরা বলছেন হাসপাতাল নির্মাণে দীর্ঘসূত্রিতায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের মানুষ। 2021 সালে খুলনায় ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্প হাতে নেয় সরকার। মেডিকেল কলেজে ওই বছর শুরু হয় 100 শয্যার ভবন নির্মাণের কাজ। 2023 সালে শেষ হওয়ার কথা থাকলেও 2 দফায় চলতি বছর জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ে। তবে কাজ হয়েছে মাত্র 50 থেকে 55%। 2টি বেসমেন্ট ফ্লোর সহ 17 তলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য 2 ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে গণপূর্ত। মাটির দুর্বলতা, করোনা এবং রাজনৈতিক কারণে কাজের ধীরগতির দাবি ঠিকাদারদের। মাটি খারাপের জন্য আমাদের এখানে শীট পাইল করে তারপর মাটি খনন করতে হয়েছে। করোনার জন্য কাজের বেশ খানিকটা গতি মন্তর হয়ে যায়। এদিকে কাজের ধীরগতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক নেতৃবৃন্দ। প্রকল্প মেয়াদ শেষ হলেও সেটা একেবারে হ্যাঙ্গিং অবস্থায় আছে এবং আদৌ কী হবে ভবিষ্যতে আমরা জানি না এবং বলা চলে যে আসলে অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। নির্ধারিত সময়েও শেষ হচ্ছে না প্রকল্পের কাজ বলছে গণপূর্ত বিভাগ। তারা বলছে আরও 1 বছর বাড়ছে প্রকল্পের সময়। দরপত্র আহ্বান করা হয়েছে ম্যাক্সিমাম, আর কয়েকটা বাকি আছে, সেটা দরপত্র আহ্বান করা হবে। টোটাল 8টা যে বিভাগের জন্য আর 1 বছর বর্ধিত হচ্ছে, সেটা জুন 2026-এর মধ্যে টোটাল 8টা বিভাগের প্রকল্পই শেষ হয়ে যাবে। প্রকল্পের ডিপিপি মূল্য 240 কোটি টাকা, এর মধ্যে ভবন নির্মাণে 124 কোটি টাকা এবং অন্যান্য ব্যয় 116 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বরগুনায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জেলাটিকে ডেঙ্গুর রেড জোন ঘোষণা করলেও মশা নিধনে নেই তেমন কোনো উদ্যোগ। এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে একটি দল গবেষণার জন্য তথ্য সংগ্রহ করছে 7 দিন ধরে। জানুয়ারি থেকে 23 জুন পর্যন্ত বরগুনায় শনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা 2402 জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন 23 জন। বরগুনাকে ডেঙ্গুর রেড জোন ঘোষণা করা হলেও মশা নিধনে উল্লেখ করার মতো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। মানুষকে সচেতন করতে পৌর এলাকায় কিছু প্রচারণা চালানো হলেও গ্রাম পর্যায়ে তাও নেই। একটা আওয়াজ তৈরি করা যে এই ডেঙ্গু একটা মহামারী, এটা করোনার চাইতে কোনো অংশে কম না, এই শব্দটা কিন্তু সাধারণ মানুষ জানে না। মূলত পিছনে আমরা কোনো কাজ করে যে কাজ সেই রয়ে যায়। এডিস মশা নিধনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিছু কার্যক্রম পরিচালনা করছে, তবে অপর্যাপ্ত অর্থায়ন এবং সরঞ্জামের অভাব রয়েছে তাদের। গ্রাম পর্যায়ে যে এইগুলোর যে প্রচার না সরিয়ে দেয় তাহলে করোনার চেয়ে বড় একটা ভয়াবহ অবস্থা দাঁড়াবে, কিন্তু অলরেডি এখন হাসপাতালে রুগী রাখার মতো নাই। মানুষের সচেতনতার কাজগুলো করে যাচ্ছে, কিন্তু ব্যাপক পরিসরে কাজ করতে গেলে যে ধরনের কারিগরি সহায়তা দরকার সেগুলো এখন পর্যন্ত আমাদের যে স্বেচ্ছাসেবক সংগঠনগুলো আছে অনেকেরই নাই। মশা নিধন করতে না পারায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে দাবি স্বাস্থ্য বিভাগের। পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। আশেপাশে যদি কোনো জলাশয় থাকে, জলাবদ্ধতা থাকে, নিজ উদ্যোগে সেটা যাতে পরিষ্কার করেন। একা স্বাস্থ্য বিভাগ এই যে চিকিৎসা দিচ্ছে, এই যে এত রোগী যদি মশক নিধন করা যেত তাহলে এত রোগী হতো না। মশা নিধনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের যে ফগার মেশিনগুলো দিয়ে যে আমরা অ্যাডাল্টিসাইড ইউজ করি সেগুলো এখন আসলে বৃষ্টির সময় কাজ করবে না, বৃষ্টিটা একটু কমলেই আমরা ব্যবহার করা শুরু করব। সারা দেশে শনাক্ত ডেঙ্গু রোগীর 3 ভাগের 1 ভাগই বরগুনার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শরীয়তপুর সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। এ সময় চিকিৎসকের চিকিৎসার জন্য টাকা দাবিসহ বেশ কিছু অনিয়ম পাওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। সকাল 11টার দিকে দুদকের এই দল হাসপাতালে অভিযান চালায়। কর্মকর্তারা জানান, রোগীদের 75 টাকা মূল্যের চিকন চাল দেওয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে কম মূল্যের মোটা চাল। এছাড়া টিকিট কাউন্টারে 5 টাকার পরিবর্তে আদায় করা হয় 10 টাকা। এর মধ্যে এক রোগীর কাছ থেকে চিকিৎসকের 800 টাকা ফি আদায়ের অভিযোগেরও সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক। এসব অনিয়মের বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে জানানোর পাশাপাশি অনিয়মের ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্মকর্তারা। ডাক্তার এখানে রোগীর কাছে সরাসরি টাকার কথা বলছে, যেটা সরকারি হাসপাতালে আপনাদের সাথে শরীয়তপুরবাসীর সাথে আমিও নিজে আহত হয়েছি। সেখানে মোটা চাউল ব্যবহার করা হয়েছে। এ ধরনের দেখার কেউ আছে আমার কাছে প্রাথমিকভাবে মনে হয়নি। চাকরিতে 14তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা সহ 6 দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মবিরতি শুরু করেন তারা। মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রেড উন্নীতকরণ ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ মোট 6 দফা দাবির কথা জানান তারা। রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা। একই দাবিতে গোপালগঞ্জ, নেত্রকোনা, পাবনা, ঝালকাঠিতে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় ফরিদপুরের সদরপুরে দেখা দিয়েছে নদী ভাঙন। গত 15 দিনে কয়েকটি রাস্তা আংশিক বিলীন হয়ে গেছে। ভাঙন থেকে রক্ষা পেতে অনেকেই ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। সম্প্রতি সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে বিলীন হয়ে গেছে বেশ কিছু এলাকার রাস্তাঘাট ও ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বাড়িঘর সহ বেশ কিছু স্থাপনা। ঢেউখালী ইউনিয়ন ছাড়াও উপজেলার নারকেলবাড়িয়া, চর নাসিরপুর, চর মানাই ইউনিয়নে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ভাঙন রোধে ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। স্থায়ী বাঁধ নির্মাণ করে ভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 3টা গ্রাম নেওয়ার পরে আবার ফিরে যে গেট পার যে গ্রাম এই গ্রাম ধরছি। বাড়ি ঘরে নদীতে ভেঙে নিয়ে যাবেন আছে সবকিছু। যেদিক দিয়ে পদ্মা নদীর ভাঙন হচ্ছে, এখানটায় যদি এভাবে ব্লক বসিয়ে নদী শাসন করা যায় তাহলে এই ভাঙন হচ্ছে আমাদের প্রতিরোধ করা সম্ভব। কেবলমাত্র এই ভাঙন প্রতিরোধ করা সম্ভব হলেই এই এলাকার জনজীবন হচ্ছে এবং জীবনযাত্রার মান উন্নয়ন হবে। কুষ্টিয়ার খোকসায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকালে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আলী উপজেলা সাতপাকিয়া গ্রামের বাসিন্দা।
খোকসা থানার ওসি শেখ মইনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সোনাই শেখের সাথে মোহাম্মদ আলীর বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার রাতে সোনাই শেখ ও তার লোকজন মোহাম্মদ আলীর বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে নিহতের স্বজনরা উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ আলী। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহীর বাগমারায় এক বাঘ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলা তাহিরপুর কলেজের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পুলিশ জানায়, বাঘ প্রতিবন্ধী শিশুটি ধর্ষণের শিকার হয়েছে এমন আলামত পাওয়া গেছে। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। গতকাল রাত 3:30টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুটির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ না পেলেও অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ওখানে ওই ধর্ষণের আলামত পাওয়া গেছে, হ্যাঁ, যে ওই বিকৃত এরকম কিছু না। মেয়ে তো কথা বলতে পারে না, সমস্যা হচ্ছে এটা কোথায়, এটা মানে কে করলো এই জিনিসটা তো ধরেন কি শনাক্ত প্রয়োজন। আমরা চেষ্টা করতেছি শনাক্ত করার। হ্যাঁ, সিসি ক্যামেরা ওই জায়গাটাতে নাই, এই যে বড় সমস্যা। চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা ছাত্র মিলন হোসেনকে হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2-এর বিচারক সৈয়দ তাফাজ্জল হোসেন হিরু এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন শামীম হোসেন ও সোহাগ হোসেন। এছাড়া অপর আসামি রাব্বি হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কচুয়া উপজেলার কান্দিরপাড় গ্রামের শিশু মিলনের বাবা তাজুল ইসলামের সঙ্গে আসামিদের স্বজনদের জমি নিয়ে বিরোধ ছিল। 2015 সালের 29 জুন পাশের রহিমানগর বাজারে গিয়ে তাদের বাড়ি ফেরেনি মিলন। পরদিন থানায় নিখোঁজের ডায়েরি করেন তার ভাই রিপন হোসেন। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ সময়ে 22 জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেয় আদালত। মাদারীপুরের রাজৈরে ইটালি ফেরত এক ব্যক্তির মরদেহ ফেলে পালিয়ে গেছে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন। নিহত হালিম খান উপজেলার নগর গোয়ালদি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, 4 বছর আগে প্রেমের সম্পর্ক ধরে উত্তর দারাদিয়া গ্রামের সোমেত চৌকিদারের মেয়ে রেশমা বেগমের সঙ্গে ইটালি প্রবাসী হালিমের দ্বিতীয় বিয়ে হয়। এরপর আর্থিক লেনদেন নিয়ে রেশমার পরিবারের সাথে হালিমের দ্বন্দ্ব হয়। হালিমের পরিবারের দাবি, এই দ্বন্দ্বের জেরেই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসক হালিমকে মৃত ঘোষণা করলে মরদেহ ফেলেই পালিয়ে যান স্ত্রী রেশমা সহ শ্বশুরবাড়ির লোকজন। ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে বাবা মেয়ে নিহত হয়েছেন। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশরাফুল ইসলাম ও তার মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী রুবাইয়া খাতুন। পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসটি ভুল্লির এলাকায় পৌঁছালে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী বাবা মেয়ের ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক ও সহকারী পালিয়ে যায়। এদিকে খাগড়াছড়ির রামগড়ে একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে 9 জন আহত হয়েছেন। ভোর 5:30টার দিকে রামগড় জালিয়াপাড়া সড়কের মাহবুবনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যাত্রীদের অভিযোগ, চালক ঘুমের ঘোরে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে বাসটি খাদে পড়ে যায়। আমি বাড়ি থেকে দৌড়ে আসছি, আসে দেখি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার ঘুমেছিল, পরে নিয়ন্ত্রণ হারায় খাদে পড়ে যায় আর কি। একাডেমিক ভবন, আবাসিক হল নির্মাণ, শিক্ষক সংকট সমাধান সহ 37 দফা দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে দুপুর 12:30 পর্যন্ত কলেজের সব ভবনের গেটে তালা দিয়ে প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা জানান, রোববার রেল সড়কপথ অবরোধ করে 28 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। এই সময়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসে এসে দাবি পূরণের ঘোষণা দেবেন, কিন্তু আজও কোনো উদ্যোগ দেখা যায়নি। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণার কথা জানান তারা। 1916 সালে প্রতিষ্ঠিত কারমাইকেল কলেজে বর্তমানে একাদশ থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা 25,000।
এখন আমরা শান্ত অবস্থা আছি, কিন্তু যদি ওনারা না আসেন আন্দোলনের থেকে কঠোরতম অবস্থানে আমরা যেতে বাধ্য হব। আমাদের দাবিগুলো পূরণ হয়নি, তাই আমরা এখন রাস্তায় নামছি। যতক্ষণ না ভিসি স্যার আসবে, যতক্ষণ আমাদের দাবিগুলো পূরণ হবে, ততক্ষণ আমরা রাস্তায় আছি। ঢাকার ধামরাইয়ে শুক্রবার শুরু হচ্ছে শ্রী শ্রী যশো মাধবের রথযাত্রা। 400 বছরের পুরনো এ ঐতিহ্যবাহী এ রথযাত্রা ঘিরে শেষ সময়ের ব্যস্ততা আয়োজকরা। এদিকে উৎসবমুখর পরিবেশ ও নির্বিঘ্নে রথযাত্রা আয়োজনের জন্য নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধামরাইয়ের শ্রী শ্রী যশো মাধবের রথযাত্রা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয়। এবার কিছুটা বৈচিত্র্য আনার কথা বলছেন আয়োজকরা। রংতুলির আঁচড় ছাড়াও কাঠের কাজে এসেছে ভিন্ন মাত্রা। দ্রুত কাজ শেষের লক্ষ্যে ব্যস্ত কারিগররা। এই রথযাত্রার গম্বুজ মোটামুটি 6-7টা পেন্টিং করা হয়েছে, আর 2-4টা বাকি আছে। অনেক রঙের আলপনা আর্টিস্ট করতেছি, আমরা রং করতেছি বিভিন্ন আইটেমের রং দিয়ে আমরা কাজ করতেছি, অনেক আইটেমের রং। মূল আকর্ষণ কাঠের তৈরির বিশাল রথ। এর চাকা রয়েছে 15টি। রথের ঠিক সামনে কাঠের তৈরির 2টি ঘোড়া ও সারথি। অন্যান্য বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্নের আশা আয়োজকদের। আমরা মনে করি অন্যান্য বছরের মতোই এবারও আনন্দঘন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমাদের এই সব পালিত হবে। নির্বিঘ্নে রথযাত্রা আয়োজনের মোতায়েন থাকবে বাড়তি পুলিশ সদস্য। এছাড়া যৌথ বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হবে। নিরাপত্তার বিষয়ে আমাদের কোনো আন্তরিকতার অভাব থাকবে না। আমাদের পর্যাপ্ত পরিমাণে ফোর্স থাকবে, পুলিশ লাইন থেকে আসবে। এছাড়া যৌথ বাহিনীর সাথে সমন্বয় থাকবে, জেলা প্রশাসন থাকবে। যার যার ধর্ম সেভাবে পালন করবে। সেটার জন্য আমাদের যত নিরাপত্তার দরকার সবকিছু আমরা করব। 27 জুন শুরু হয়ে 5 জুলাইয়ের উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে রথযাত্রা। আর 17 জুলাই পর্যন্ত চলবে মেলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নওগাঁয় সর্বজনীন পেনশন মেলা ও পেনশন স্কিম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় দিনব্যাপী এই মেলার। এতে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বলেন, বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তার জন্য সব শ্রেণী পেশার মানুষের পেনশন করা উচিত। তবে পেনশনের বিষয়টি সম্পর্কে আরও প্রচার ও পেনশন আদান প্রদানের বিষয়ে সবাইকে আরও পরিষ্কার ধারণা দেওয়া প্রয়োজন। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আক্তার। কর্মশালায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মী ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রিকেট টেস্টে 25 বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে অনূর্ধ্ব 12 ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। সকালে খাগড়াছড়ি স্টেডিয়াম জিমনেশিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় কেক কেটে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। দিনব্যাপী খেলায় 12টি দল অংশ নেয়। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে জাতীয় পর্যায়েও ক্রিকেট সহ বিভিন্ন খেলায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে জানান আয়োজকরা। শেরপুরে 16 শিক্ষার্থীকে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে। এ সময় 2 শিক্ষার্থীকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার জেলা শহরের গোপালবাড়ির ইউনাইটেড স্কুলে এ ঘটনা ঘটে। অভিভাবকদের অভিযোগ, ইউনাইটেড স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে খাতা দিতে দেরি করায় শিক্ষক পঙ্কজ দেবনাথ 16 জন শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন। এ সময় 3 শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। পরে মাথায় পানি দেওয়ার পর তাদের জ্ঞান ফিরে আসে। স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রাতে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় অভিভাবকরা অভিযুক্ত ওই শিক্ষকের বিচার দাবি করেন। মারছে, ওই স্যারে পানি ঢালতেছে আর ম্যাডাম একটা ধরে আছে। পরে যাওয়ার পরে বললাম যে কি হয়েছে, কেউ বলে না কিছু। বললাম কি হয়েছে আন্টি ধান সারে মাইরে অবস্থা করছে। স্যারেরা জিগাইলাম, স্যার এভাবে মারাটা কি ঠিক হইলো?
ফরিদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংবাদ সম্মেলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ সময় আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার জেলা সদরের গেরদা ইউনিয়নের নিখুরদি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সুলাইমান হোসেন জানান, জোর করে জমি দখল বিষয়ে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ আলতাফ হোসেন সহ কয়েকজন এসে বাধা দেন। এ সময় একজন ব্যানার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় প্রতিপক্ষের হামলায় পিঞ্জিরা বেগম নামে এক নারী আহত হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে রাতে আলতাফ হোসেন সহ কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।